সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনের পর্দায় হাজির হয় প্রত্যেক দিন রাত 9:30টায়, শুধু শুক্র এবং শনিবার বাদ দিয়ে। এবং এই অনুষ্ঠান আমরা দুজন উপস্থাপনা করি। সপ্তাহে 3 দিন আমি আব্দুল নূর তুষার, এবং আজকে আমার তৃতীয় দিন, বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবারের এই সন্ধ্যায় আমাদের অতিথি আছেন দুজন, আপনারা তাদেরকে দেখলেই খুশি হয়ে উঠবেন। আমার সঙ্গে আছেন আজকে মাসুদ কামাল, তিনি জ্যেষ্ঠ সাংবাদিক, সোশ্যাল মিডিয়াতে অনেক সক্রিয় একজন মানুষ এবং খুবই জনপ্রিয় কথাশিল্পী। কথাশিল্পী মানে লেখেন সেটা নয়, তিনি কথা বলেন সুন্দর। এবং আছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তাকেও আপনারা দেখেছেন বক্তৃতা দিতে, কথা বলতে, বিভিন্ন ইন্টারভিউতে। আজকে তিনি এখানে হাজির হয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সবার তরফ থেকে দুজনকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনারা যদি হাতের ডিভাইসে এই অনুষ্ঠানটি দেখতে চান অথবা বন্ধুদেরকে বলতে চান ডিভাইস দিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য, তাহলে তারা দেখতে পারেন ইউটিউবে সরাসরি @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, অথবা ফেসবুকে সরাসরি নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। চলুন তাহলে প্রশ্ন শুরু করা যাক। আমাদের আজকের বিষয় আমরা ঠিক করেছি জনাব মাসুদ কামাল। কি ছিল স্যারের মনে? স্যার বলতে আমরা আসলে এই মুহূর্তে কাকে বোঝাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তিনি আমাদের সদ্য অবসরপ্রাপ্ত অথবা সদ্য দায়িত্ব ছেড়েছেন সেই আমাদের অন্তরিম বা ইন্টারিম গভর্নমেন্টের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমরা লক্ষ্য করছি যে অনেকগুলি অ্যাপয়েন্টমেন্ট তিনি দিয়েছিলেন যেগুলি হঠাৎই ক্যান্সেল হচ্ছে। আমরা লক্ষ্য করছি তাকে নিয়ে কিছু সমালোচনা হচ্ছে। আমরা এটাও দেখছি যে প্রেসিডেন্ট, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক ধরনের ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করা হয়েছে। শুধু তাই না, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে তার সঙ্গে যারা ছিলেন উপদেষ্টা, তাদেরও কারো কারো বিষয়ে আপত্তি দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয়? অনেকেই বলছেন যে তিনি দায়িত্ব ছাড়তে চান নাই, অনেকে বলছেন তিনি মহামান্য রাষ্ট্রপতিকে এক ধরনের অবহেলা করেছেন, অনেকে বলছেন তিনি পক্ষপাত দেখিয়েছেন, আবার অনেকে তার প্রশংসাও করছেন, বলছেন যে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তিনি ছাড়া আর কেউ ছিলেন না। বিকল্প নাই যে ব্যাপারটি আমরা শুনেছিলাম, সেই বিকল্প নাই ব্যাপারটি তার বেলাও বলা হচ্ছে যে তারও কোনো বিকল্প ছিল না। বাংলাদেশে যেই আসে তারই মনে হয় বিকল্প থাকে না। আপনার কি মনে হয় স্যারের মনে আসলে কি ছিল? প্রথম যখন তিনি এসেছিলেন তিনি যা বলেছিলেন, আর যেদিন তিনি চলে গেলেন, সব কি তিনি দিয়ে যেতে পেরেছেন? উনি আসলে কিছুই দিতে চাননি, উনি কিছুই দিতে পারেননি। উনি নিজের জন্য কিছু কাজ করতে এসেছিলেন। এটা আমার সব শেষ ওনার সম্পর্কে মূল্যায়ন। উনি নিজে, কোনো সন্দেহ নাই, শেখ হাসিনা সরকার ওনার সঙ্গে আমি মনে করি এক ধরনের অন্যায় করেছেন, ওনাকে বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে ফেলেছেন, ওনাকে নাজেহাল করার চেষ্টা করেছেন, এগুলো করেছেন। এটা আসলে আমার কাছে অমানবিকই মনে হয়েছে মাঝে মাঝে। এবং আমার কাছে এটাও মনে হয়েছে উনি আসলে একজন অতি যে কোনো মানুষের মতো একজন মানুষ, এবং ওই যে ওনাকে ভোগান্তিতে ফেলানোর চেষ্টা করা হয়েছে, উনি সেটার ব্যাপারে উনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উনি দায়িত্ব নিয়ে ওই কাজগুলি প্রথমে করেছেন। ওনার কাছ থেকে যা যা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে তা তিনি আরও বহুগুণে বিবর্ধিত আকারে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এবং উনি ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য এসেছেন। উনি দেশটাকে নিয়ে ভাবেননি, একদমই ভাবেননি এই দেশটা নাকি কী করা যেতে পারে, এই দেশটা ভালো কিছু করা যেতে পারে কিনা, অথবা এই দেশের মানুষ তাকে কী বিবেচনায়, কী মনে করে, কী আশা নিয়ে তাকে এই দায়িত্বটা দিয়েছে, এটা উনি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ভাবেননি। কিন্তু উনি তো এই ভাবনা চিন্তা করার জন্য বিদেশ থেকে অনেক ভাবুক নিয়ে এসেছিলেন, এবং আমরা শুনেছিলাম ভাবুক নিয়ে আসেন নাই, কিছু ওই যে বলে না বঙ্গবন্ধু বলতো কিছু চাটার দল নিয়ে আসছিল। এই লোকগুলো দেশকে নিয়ে ভাবে না ভাই। দেশকে নিয়ে যদি ভাবতো তাহলে তো তারা দেশেই থাকতো, বিদেশে আনতে হবে কেন? তাদের বক্তব্য হচ্ছে যে বিদেশে তারা চলে গিয়েছেন দেশের মঙ্গলের জন্য, যে কাজ তারা দেশে করার সুযোগ পেতেন না সেটা বিদেশে করেছেন, আর দেশমাতৃকার ডাকে যখনই সুযোগ পেয়েছেন ছুটে এসেছেন, উড়ে এসেছেন, ছুটে এসে আবার ছুটে চলে গেছেন। তাহলে কি হলো ভাই? আপনি মনে করেন আমি সবসময় খুব তীব্রভাবে একটা কথা বলি যে আমি দ্বৈত নাগরিক যারা আছেন তাদেরকে আমাদের দেশের কোনো ধরনের নীতি নির্ধারণের দায়িত্বে আমি রাখতে চাই না। এটা আমার প্রথম একটা বক্তব্য। কেন এটা বলি? আমি বলি এই কারণে যে যেখানে এই দেশে অনেক সমস্যা আছে, ধরেন আমার মা দেখতে কুৎসিত ভাই, তাই বলে সুন্দর একজন মহিলাকে যে মা ডাকবো, এটা কি হবে ভাই? আমার এই কুৎসিত মহিলাই আমার মা, তাই না? আমার দেশটা কোনো কাজের না, আমার দেশের মানুষ খারাপ, আমার দেশের মাটি খারাপ, আমার দেশের আবহাওয়া খারাপ, জলবায়ু খারাপ, সব খারাপ। এখন আপনি এই দেশ থেকে আরেক জায়গায় যাবেন, আপনি যান ওখানে, আমার কোনো আপত্তি নেই, যান, যে অর্থ উপার্জন করেন অথবা যা করেন, আবার দেশে ফিরে আসেন। উনি যে ওখানে যে আবার নাগরিকত্ব নিয়েছেন,
তার মানে উনি আসলে কোন দেশের নাগরিক? যখন নাকি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে, যেমন এই যে আপনার মনে করেন উদাহরণ দিয়ে বলি, এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হলো, এই চুক্তির সময় যে চুক্তির মাঝখানে যদি একদম দ্বৈত নাগরিক থাকে, তাহলে উনি কোন দেশের স্বার্থই করবেন? যদি উনি আমেরিকার নাগরিক হয়ে থাকেন, কার স্বার্থই না? উনি খলিল সাহেব ছিলেন, খলিল সাহেব যদি দাবি করেন যে উনি আমেরিকার নাগরিক না, ঠিক আছে মানলাম নাগরিক না, তাহলে উনি 20-25 বছর আমেরিকা থাকলেন কীভাবে? তাহলে উনি গ্রিন কার্ড আছে, অথবা থাকার বৈধভাবে থাকার কোনো পদ্ধতি আছে, যে এই লোক তো আমার দেশের জন্য নিরাপদ না, সে তো তার তো আপনার শেষ জীবন ওখানে কাটবে, আপনি নিশ্চিত থাকেন। সে কি তার ফ্যামিলিকে নিয়ে আসবে? তাও তো আনবে কিনা আমার সন্দেহ আছে। এই 1.5 বছর দাঁড়ে নাই। তাহলে এই লোকগুলো আসলে থাকে এখানে, যেটা আমি আগে বলতাম হাসিনার আমলে কী হতো, হাসিনার প্রত্যেকটা মন্ত্রী এই দেশটাকে নিয়েছিল তার লুটপাটের জায়গা হিসেবে। লুটপাট করতো এখানে, সম্পদ পাঠাতো কানাডায়, নাহলে আমেরিকায়, নাহলে বেলজিয়ামে, নাহলে ইউকেতে, নাহলে নিজের পক্ষে মালয়েশিয়ায়। এটা তো এগুলি করতো, অথবা সিঙ্গাপুরে। কাজে এই দেশের প্রতি তাদের কোনো ফিলিংস কাজ করতো না। ডক্টর ইউনূসেরও ঠিক একই জিনিস, একই বিষয়। তিনি তো দেশে অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, গ্রামীণ ব্যাংক, ড্যানোনের দইয়ের কারখানা, গ্রামীণের কাপড় বিক্রির একটা দোকান, চেইন দোকান, গ্রামীণের স্বাস্থ্য সুখী নামে একটি হেলথের প্রজেক্ট, তারপরে একবার গ্রামীণ পাওয়ার মানে সোলার পাওয়ার, ওনার একটা ফ্যামিলি ট্রাস্ট আছে জানেন, ওনার গ্রামীণ টেলিকম আছে, সব আছে, একটা ট্রাস্টও আছে ওনার। অনেকগুলি প্রতিষ্ঠান আছে, আমি কয়েকটা নাম বলতে পারলাম। ওনার নাকি ট্রাস্টটা করেছিল, ট্রাস্টের একমাত্র কাজ হলো ওনার ফ্যামিলিকে লালন পালন করা। সেটা হলো ফ্যামিলি ট্রাস্ট। তো এটা কার টাকায় করছে? ফ্যামিলির টাকা। ফ্যামিলির টাকা করে নাই, গ্রামীণ টেলিকমের থেকে টাকা নিয়ে করছে। আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আচ্ছা, আমরা সামান্তা শারমিন আপনার কাছে আসি, আবার যাব মাসুদ কামালের কাছে। আমরা শুনছিলাম যে প্রফেসর ইউনূস আসলে দেশকে নিয়ে ভাবেননি, আপনারাও কি সেটা মনে করেন? কারণ আমরা দেখছি যে নির্বাচনের কিছুদিন আগে থেকে এবং তারপরে এনসিপি এবং তরুণরা প্রফেসর ইউনূসের পক্ষপাত নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে নির্বাচনকে তিনি আসলে ঠিক নিরপেক্ষভাবে করতে পারেন নাই, এরকম একটি কথা আপনারা বলেছেন। আপনারা কি বিশ্বাস করেন যে তিনিও আসলে দেশকে নিয়ে ভাবেন নাই, কোনো একটি দিকে ঝুঁকেছিলেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন আর সহ আলোচক আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে দেশকে নিয়ে খুব ভাবা, এটা তো একটা মানে রেটরিক হয়ে গেছে। এবং মানে আপনি তো ভালো মানুষই প্রিটেন্ড করতে পারেন চাইলে, তাই না? আপনি তো প্রিটেন্ড করতে পারবেন না যে আপনি খুন করেছেন, এটা প্রিটেন্ড করা যায় না। খারাপ যে আপনি, এটা প্রিটেন্ড করতে পারে না কেউ। কিন্তু কেউ যে খুব ভালো, সমাজে কি কি কাজ করলে খুব ভালো সাজা যায় সেটার একটা তালিকা আমাদের সকলের মাথায় আছে। অনেকদিন ধরে এটা করা তো কঠিন। কেন কঠিন? আপনার তালিকা অনুযায়ী আপনি একটা কাজ দিয়ে কিছুদিন প্রশংসা পাবেন, তারপরে আবার ওই কাজটা শেষ হয়ে গেলে যখন একটু বদনাম শুরু হবে তখন পরের কাজটা ধরবেন, তখন মানুষ আবার একটু বাড়তি প্রশংসা করবে। আপনার কি মনে হয় যে প্রফেসর ইউনূসের এরকম একটি প্রবণতা ছিল? এটা আমি অনেকের মধ্যেই দেখেছি। আমি পলিটিশিয়ান, রাষ্ট্রের কাজ যারা করেন, সাধারণ মানুষ যারা আমলা বিশেষ করে, আমি এটা অনেকের মধ্যেই খেয়াল করি। আমার নিজের মধ্যে যে নাই সেটা আমি বলবো না, আমার নিজের মধ্যেও হয়তো আছে, আমার অবচেতনে, কিন্তু এইটা আছে, এটা স্বাভাবিক। এবং আমি যেটা মনে করি যে আমরা যখন ক্রিটিকের দায়িত্বটা নিই, কোনো ক্রিটিক মানে একপাক্ষিক ক্রিটিক কখনো হয় না। বর্তমানের ক্রিটিক, অতীতের ক্রিটিক, ভবিষ্যতে কি হতে পারে সেটা প্রেডিক্ট করে সেটার ক্রিটিকও করা, এটা যে বুঝে, যে সমালোচক, তার দায়িত্বের মধ্যে পড়ে। একপাক্ষিকতা করা এটা দায়িত্বের মধ্যে পড়ে না। এখন যখন ধরেন আমরা এই যে আয়োজনগুলোতে যখন আলাপ আলোচনা করি, টক শো বা এই ধরনের সেটআপে, কোন কোন জায়গাতে আপনার মনে হয় যে তিনি প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেননি? আমি তো এটা বলেছি আগেও, আমার কাছে মনে হচ্ছে বিশেষত ফরেন পলিসির কিছু ইস্যুতে এবং পলিটিক্যাল ডিলিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট আব্দুটামার কাজ করেন নাই। ফরেন পলিসির জায়গা থেকে যেমন ধরেন এলডিসি গ্র্যাজুয়েশনের কথা চলছিল বাংলাদেশের, যেটা হাসিনা তোড়জোড় করে এটা বাধ্যগত মানে জায়গা থেকে সে করার চেষ্টা করছিল। এটাকে আগে সরকার এক ধরনের কৃতিত্ব হিসেবে দেখার চেষ্টা করছিল যে তারা বাংলাদেশকে দারিদ্র্যের চক্র থেকে মুক্ত করেছে। কিন্তু আসলে বেসিক্যালি আমাদের এলডিসিতে থাকাটা বেশি জরুরি, কিন্তু সেটা আগের গভর্নমেন্টকে বারবার এই বিষয়ে বলা হয়েছে। বেশি দিন থাকতে পারবো না, আমাদের একটা গ্রেস পিরিয়ড আছে, সেটা তো আছে, যেটা আপনার ল অনুযায়ী যা আছে, কিন্তু চাইলেও 2031 পার হতে পারবো, কিন্তু সেটার তো আসলে কিছু ফর্মাল প্রসেস আছে।
কিন্তু জোরপূর্বক তো কোনো কিছু চাপায় দেওয়া বাংলাদেশে আপনি এটা পারবেন না। বাংলাদেশের অর্থনীতি সেটার জন্য অনেক বেশি ক্যাপাবল, এটা আমরা দাবি করতে পারবো না। তো এই জায়গা থেকে So, ডক্টর ইউনূস এই প্রত্যাশিত জায়গায় দায়িত্ব পালন করতে অবশ্যই পারেন করেন নাই এবং উনি দেখা গেছে যে এটা শুরু থেকে তাকে বলা হচ্ছিল যে তাদের সরকারের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন সকলকে বলা হচ্ছিল যে এটা আসলে পিছানো হোক, কিন্তু এটা পিছানো হয় নাই, আপিল করা হয় নাই। কিন্তু পরবর্তীতে এসে আমরা দেখলাম যে বিএনপি গভর্নমেন্ট এটার যথাযথ ভূমিকা নিয়েছে বলে আমার মত একটা জায়গায়। আর বিএনপি তো ধরেন ব্যবসায়ীরা এটা চাইছিল যে ব্যবসায়ীরা এটা আরো চাচ্ছিল, কিছুদিন সবাই। সক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে তারপরে ফার্মাসিউটিক্যাল যারা Pharmaceutical, garments industry। গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা খুবই এটা ভোকাল ছিল। সো এবং ট্যারিফ যেটা রেসিপ্রোকাল ট্যারিফ যেটা মানে মার্কিন চুক্তিটা, যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এটা তো আমরা একরকমের বেঁচে গেলাম যে মার্কিন সুপ্রিম কোর্ট নিজে থেকেই এটাকে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু তারপর আমরা এখনো বাঁচি নাই কিন্তু। আমরা এখনো বাঁচি না। আমি এই প্রসঙ্গে আসছিলাম যে আমরা পুরোপুরি বাঁচি নাই এখনো। আমাদের সিরিয়াসলি দোয়া করা উচিত যে আমরা যেন এই বিষয়টা আপোষে, এবং এইটা কিন্তু আমি কোট করে বলছি, বিকেএমএ সভাপতিও বলেছেন যে এটা যদি আপোষে চলে যায়, এই চুক্তিটা যদি আপোষে নিষ্ক্রিয় হয়ে যায়, সেটা আমাদের জন্য ভালো। কারণ আপনি আমেরিকার মতো শক্তির সাথে চুক্তি করে ফেরত আসবেন, এরকম কোনো অপশন থাকে না। এটা এলডিসি গ্র্যাজুয়েশনের মতোও না বিষয়টা, একবার করলে এটা ফলো আপ করতে হয়। সো আমি বেসিক্যালি ফরেন পলিসিগত জায়গায় আমার অনেক কিছু ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করার কথা ছিল। এই বিষয়গুলো আসলে খুবই ধোঁয়াশাপূর্ণ। এবং আমি একটা জিনিস বলি চুক্তি তো আপনাকে, করেছেন কিন্তু এটা রিট হওয়াতে আটকে আছে। রিট হওয়াটা একটা আছে এবং বারবার এটা শেষ পর্যন্ত আশিক চৌধুরী এই কিছুদিন আগেও উনি বারবার বলেছেন যে এটা তো নির্বাচিত সরকারের কাজ, কিন্তু মানে এই বিষয়গুলো খুবই ধোঁয়াশাপূর্ণ ছিল। আরেকটা জিনিস আমি বলি, আমাদের দেশে এনডিএ যেভাবে ওয়ার্ক করে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, আপনি যখন কোনো এগ্রিমেন্ট যখন নন ডিসক্লোজার হয়, কিছু আপনার থাকবেই সিকিউরিটি ইস্যু, কিন্তু বাংলাদেশে সব কিছু কিভাবে সিকিউরিটি ইস্যু হয়, প্রত্যেকটা চুক্তি কিভাবে মানে সিকিউরিটি একটা ইস্যু হয়, চুক্তির সব ধারা অথবা সকল ধারা সকল অনেকগুলি চুক্তি চুক্তি সকল দেশের একসঙ্গে। সাথে আপনার সারাক্ষণই এটা এনডিএ অবস্থায় থাকে। আপনার যখন এনডিএ থাকে, প্র্যাকটিক্যাল প্রবলেম কি হয়, আপনি বিরোধিতা করবেন কি করবেন না সেটা অন্য বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে আপনি চাইলেও এই চুক্তিকে সাহায্য করার মতো কোনো অপশন আপনার কাছে থাকে না। আপনি বিরোধী পক্ষ হিসেবে, আপনি একটা বিরোধী দল, একজন মানে একটা রেসপন্সিবল বিরোধী দলের দায়িত্ব আপনি কি? জানতেই পারেন না কি আছে, অত বলবেন কি? এবং তখন বিরোধিতাটা হয় কি, একটা মন গড়া একটা রেটরিক্যাল জায়গা থেকে বিরোধিতাগুলো স্যারের মনে করা কি ছিল? স্যার তাড়াহুড়া করে এটা করলেন কেন, বা স্যারের সরকার এটা করলো কেন? মানে এইটা ধরেন, এটা কি ধরেন আমি যদি বলতে চাই, ধরুন কথা বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আপনাদের কি এগুলো মনে হয়? এটা আমি মনে করি যে ইতিহাসের দায়িত্ব এগুলো বিচার করা। বাংলাদেশে ধরেন এখন পর্যন্ত তো আমরা মুক্তিযুদ্ধের নানান বয়ান পেয়ে আসছি না, মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে, কারা কি করেছে, এইটা একসময় ইতিহাস বিচার করবে, ইতিহাসে সবকিছুই চলে আসবে। ইতিহাসে কেউ বিচার তো করতে করতে তো এমন হতে পারে যে আমরা হ্যাঁ, এটা হবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, কিন্তু এই জন্য অথবা আমাদের আমরা বিপদেও পড়তে এই পারি। কারণে আমি যেটা মনে করি, আমাদের দেশের মানুষের, আমরা তো আসলে পপুলিস্ট অ্যাকশন নিয়ে বেশি কথা বলি, এবং টকশোতেও ধরেন চিৎকার চেঁচামেচি আওয়াজ এগুলোকে বেশি পছন্দ করে মানুষ। কিন্তু আমরা আসলে এই যে ক্রিটিক্যাল থিওরি এবং পলিটিক্স আসলে যেগুলো দিয়ে আসলে নির্ধারিত হয়, এগুলো নিয়ে তো আমাদের দেশের মানুষ যদি ভাবনা চিন্তা করেন, সেটা আমাদেরকে লং টার্মে অনেক বেশি সুবিধা দেবে। এবং আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের যারা সাংবাদিকরা আছেন, তারা যদি দায়িত্বশীল মন্তব্য এবং মানুষকে বোঝানোর জন্য দায়িত্বশীল মন্তব্য করার দায়িত্বটা নেন, এটা পলিটিশিয়ানরা ওই অর্থে নেবে না, এটা কিন্তু নেওয়া উচিত সিভিল সোসাইটি যারা সাংবাদিকরা তাদের নেওয়া উচিত। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা গড়পড়তা পপুলিস্ট মন্তব্যের মধ্যেই সে থাকতে পছন্দ করি। এইটা থেকে উত্তরণ আমাদের প্রয়োজন, এবং তখন গিয়ে আপনি ইতিহাসের যে নতুন ব্যাখ্যা পাবেন বা ইতিহাসের যে রিডিং সময়টা পাবেন, তখন গিয়ে ওটা কাজে লাগবে। সো এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিশিয়ানদের চেয়ে বেশি হচ্ছে সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষের খাতে এটা যায়। মাসুদ কামাল, আমরা লক্ষ্য করেছি একটি বড় সমালোচনা হচ্ছে এই নিয়ে যে মবের যে সংস্কৃতি এক ধরনের পৃষ্ঠপোষকতা করা হয়েছিল, তার শিকার একদম শেষ পর্যায়ে এসে হলেন বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর হাসান মনসুর। দেখা গেল তার ভেতরের কর্মচারীরা এক ধরনের মব তৈরি করেছিল, এবং তার কয়েকদিন আগে বাসসের মাহবুব মোর্শেদ একই ধরনের মবের শিকার হয়েছেন। এই যে মবকে উৎসাহ দেওয়ার জন্য তার সরকারের কেউ কেউ উৎসাহ দিয়েছেন, এটা হচ্ছে অভিযোগ। আপনার কি মনে হয় যে এটা কি তার লেগেসি, এবং এই লেগেসি থেকে বাংলাদেশ কিভাবে উদ্ধার পাবে? কেননা এটা তো এখনো চলছে, হয়তো কমে গিয়েছে, কিন্তু সিলেক্টিভলি বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম হচ্ছে, মানুষকে একসঙ্গে হইচই করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এক ধরনের হুমকি ধামকিও দেওয়া হচ্ছে। দেখেন, এটা ঠিক যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে চালিয়েছে মবের মাধ্যমে, মানুষকে ভয় দেখিয়েছে মবের মাধ্যমে।
ওনার এটাই ছিল উইপেন। উনি কিন্তু আপনার পুলিশ অথবা অন্য অন্য যে সশস্ত্র যে বাহিনীগুলি সরকারে আছে থাকে আর কি, তাদের মাধ্যমে কিন্তু তারা দেশ চালাতে চায়নি। তারা দেশ চালিয়েছে মপতন্ত্রের মাধ্যমে, এটা একদম বাস্তবতা। বাট কোশ্চেনটা হলো কি, তারা তো চলে গেছে, তারা চলে গেছে, আজকে তো প্রায় 10-12 দিন হয়ে গেল, 10 দিন তো হয়ে গেল। তো এখনও যদি মপ থাকে, এটাকে আমি ওদের লিগেসি বলবো না, এটা হলো এই সরকারের ব্যর্থতা। এটা কথা পরিষ্কার ভাই, এটা হলো বর্তমানে বলবেন যে নতুন সরকার আসছে, হ্যাঁ নতুনই আসছে, কিন্তু আপনি মপটা করতে দিচ্ছেন কেন? যেটা হয়েছে আপনার বিএসএসে, যেটা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, এটা ঠিক হয় নাই। এটাকে প্রশংসা করার মতো কোনো যুক্তি আমি দেখি না। এটা এই গভর্নমেন্টের ব্যর্থতা, টোটালি ব্যর্থতা। আবার দেখেন আপনি কয়েকদিন আগে ওই তো গত পরশুদিনই তো, আজকে তো বৃহস্পতিবার না, কালকেই তো ঘটনা, বরিশালে যে আদালতে যে ঘটনাটা ঘটছে, এই যে আদালতে বারের প্রেসিডেন্ট যিনি আছেন, উনি জাজের সামনে যে কেন জামিন দেওয়া হলো আওয়ামী লীগের একজন লোককে, এটা নিয়ে এসে ভাঙচুর টংচুর করলো, করার পরে কী হলো, আজকে কিন্তু ওই বারের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করার পর সে কিন্তু আবার ওই জাজের কাছে গেছে জামিন চাওয়ার জন্য, তার জন্য। এবার তাকে জামিন দেয় নাই। যাকে আপনি আগের বার জামিন দিল কেন, এই জন্য আপনি মারামারি করলেন, আদালতে ভাঙচুর করলেন, চেয়ার টেবিল ভাঙলেন, যে চেয়ারগুলিতে আপনার উকিলরা বসে সেটাই ভাঙলেন উনি, ভেঙে টেঙে নিয়ে হইচই করলেন, তো ওনাকে গ্রেপ্তার করা। এই যে গ্রেপ্তার করা যেটা হয়েছে, এটা হলো একটা মেসেজ যে তুমি আইনটাকে তুমি নিজে হাতে তুলে নিতে পারো না। একটা অন্যায় হতে পারে, অন্যায়ের ব্যাপারে তুমি আইনের কাছে যাও, কিন্তু তুমি আইনের কাছে না যে তুমি আইনটাকে নিজে নিজে তুমি সিদ্ধান্ত নিয়ে নিজে তুমি অ্যাকশনে চলে গেলা, এটা ঠিক না, এটা মানা যাবে না। এবং এই যে বিষয়টা, এটা যদি বিএসএসে হতো, এটা যদি বাংলাদেশ ব্যাংকে হতো, তাহলে কিন্তু আপনি আজকে বলতেন না যে এই সরকার মবের লিগেসিটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে, বলতেন না। কিন্তু এটা তো সরকার এটাকে একভাবে ইনভাইট করেছে, তাদেরকে তাদের বিরুদ্ধে বলার সুযোগটা সরকার করে দিয়েছে। সরকারের যে প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ করলো, এই প্রক্রিয়াটা ভালো হয় নাই। এই বিএনপি সরকার যতগুলি এই দায়িত্ব নেওয়ার পর যে 2-3টা কাজ খারাপ করেছে, তার মধ্যে এটা একটা। তো এটা ঠিক হয় নাই। কিন্তু আপনার মূল যে প্রসঙ্গটা, যে উনি কীভাবে দেশ চালাতেন, উনি মব দিয়ে চালাতেন, আসলে মব দিয়ে চালাতেন। আমার বিবেচনাকে জানেন, উনি আসলে কিছুই করতেন না। মানে আমার অন্তর্বর্তীকালীন সরকারকে আমার কাছে মনে হয়েছে এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। উনি জানেনই না যে গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্টগুলি কীভাবে কাজ করে, অথবা উনি জানার চেষ্টাও করেন নাই যে দেশটাকে কীভাবে চালাতে হবে। দেখেন কতটা মানে আপনার হাস্যকর, কতটা দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য উনি করেছেন। আপনি খালি ওনার অবস্থানটা বোঝার জন্য একটা জিনিস খেলে আপনি করেন, নুরুল কবিরের সঙ্গে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। আপনি খালি ওই ইন্টারভিউটা পড়েন, তাহলে বুঝতে পারবেন একটা লোক কত মানে কাণ্ড জ্ঞানহীন হতে পারে, কতটা হতে পারে। একটা লোক বলতেছে যে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এনেছে, তো অন্যদের ব্যাপারে আপনি কিছু বলেন না। ওদেরকে আমি কী বলবো, আমি তো যাই না কিছু, তো ওদেরকে আমি কীভাবে বলবো? তার মানে কতগুলি শিশু টাইপ, আমি ধরলাম তারা খুব সৎ, কতগুলি শিশুকে দায়িত্ব দিয়েছেন আপনি দেশ চালানোর জন্য। এটা হইলো? এটা তো হয় না। যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন তারা তো শিশুর মতো কাজ করেন নাই, তারা তো বড়দের মতো কাজই করেছেন। তারা তো শিশুর মতো ভালো কাজ করেছেন। চুরির ক্ষেত্রে অলরেডি দেখলাম তো যে মানে কয়েকশো মানে আপনার দুর্নীতির অভিযোগ অলরেডি দুদকের কাছে পড়ে গেছে। আমরা আপনার কাছে এই ফেরত আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নেব। আমরা দেখছিলাম চলমান চলছে, এবং এখন হবে বিজ্ঞাপনের পর আমরা ফিরে আসব এবং আমরা শোনার চেষ্টা করব সামান্তা শারমিনের কাছ থেকে। বিরতি শেষ হয়েছে এবং আমরা ফিরে এসেছি চলমানে। কথা দিয়েছিলাম যে সামান্তা শারমিনকে প্রশ্ন করব। সামান্তা, আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার এবং নিরাপত্তা এই নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের অনেক সমালোচনা হয়েছে, কেননা এক ধরনের অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছিল। বিএনপি, জামাতে ইসলাম, দুটি বৃহৎ দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে নিরাপত্তার কথা বলেছে। কেউ বলেছে চাঁদাবাজ বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে এবং অন্যান্য দুর্নীতি বন্ধ করবে। আবার কেউ বলেছে যে সামাজিক নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, অ্যাজ এ হোল ব্ল্যাঙ্কেট নিরাপত্তার কথা। কিন্তু দুই পক্ষই নিরাপত্তার কথা বলেছে, তার মানে নিরাপত্তা আসলেই একটা ইস্যু ছিল। আরেকটি বড় বিষয় হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা। যদিও বলা হয়েছে যে সাংবাদিকরা খুবই নিরাপদ ছিল, কিন্তু দ্য রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ RRAG তারা রিপোর্ট করেছে যে 640 জন জার্নালিস্টকে নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে হচ্ছে
তাদেরকে অ্যাটাক করা হয়েছে, কাউকে বন্দি করা হয়েছে, কাউকে বিনা জামিনে আটক করে রাখা হয়েছে, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে বসিয়ে রেখে তারপরে মামলা লেখা হয়েছে। আপনার কি মনে হয় আসলে কি বাক স্বাধীনতা এবং সাংবাদিকদের উপরে এক ধরনের গোপন এক ধরনের অত্যাচার চলেছে? আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্টেটের জায়গা থেকে সব কিছুই আসলে খুবই খোলনলচে পাল্টানো প্রয়োজন। এই প্রয়োজন অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এই প্রয়োজনটা একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টরের খুব বড় কানেকশন আছে। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমার কাছে, যদি আমি ব্যক্তিগত অবজারভেশন বলি, আমার কাছে বাক স্বাধীনতার একটা উন্মুক্ত সময় মনে হয়েছে ওভারঅল। তবে এর মধ্যে কিছু ঘটনা ঘটেনি এটা আমি বলতে পারবো না। তবে যেই ঘটনাগুলো আপনি যে পরিসংখ্যান উল্লেখ করলেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঘটে থাকতে পারে, যেহেতু প্রিভিয়াস যে সিস্টেমটা এখনো মানে তখনও বলবৎ ছিল, এখনো কিন্তু বলবৎ আছে। এবং আমরা খুব কিছুদিনের মধ্যেই দেখতে পাবো যে এই বিএনপি সরকার কিভাবে এই বাক স্বাধীনতাকে হ্যান্ডেল করে। ইটস নট দ্যাট ইজি। মানে আপনি এরকম একটা দেশে যখন ফ্র্যাগমেন্টেড অনেকগুলো মানে সোসাইটি থাকে এবং টুকরো টুকরো অনেকগুলো এমনভাবে লেগে থাকে যে একজন আরেকজনকে পাইলে মেরে ফেলবে, এই ধরনের ঘৃণা পোষ করে আসলে সমাজে বেঁচে থাকা, ইটস রিয়েলি নিয়ারলি ইম্পসিবল। এবং সেটাকে মিনিমাইজ করার জন্য না ইন্টারিম গভর্নমেন্ট কোনো স্টেপ নিয়েছিল, যে আমাদের মতাদর্শিক যে মত পার্থক্য আছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য একটা ওই যে যেটা আপনি বললেন যে ব্ল্যাঙ্কেট মানে নিরাপত্তার চাদরে বেষ্টিত করা, সেটার আমি যথেষ্ট স্টেপ দেখিনি। বরঞ্চ কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই যে অনিরাপত্তার পরিবেশ, সেই অনিরাপত্তার পরিবেশকে পলিটিক্যাল নেগোসিয়েশনের কাজে লাগানোর জন্য এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা। সো এইটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে ডিসঅনেস্টির জায়গা। তবে ওভারঅল সোশ্যাল মিডিয়া থেকে আমরা তো আসলে হাসিনার গভর্নমেন্ট পার করে এসেছি, সো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য জায়গায় আমি বলবো মত প্রকাশের এক ধরনের স্বাধীনতা কিন্তু ভোগ করেছে ওভারঅল। কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটেনি তা না। আপনি জানেন যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নেকাব খুলতে বলায় তাকে কিন্তু আসলে বহিষ্কার করা হয়েছে ওই উক্ত প্রতিষ্ঠান থেকে। এই ধরনের ঘটনাও কিন্তু আবার ঘটেছে। মানে মানে বিভিন্ন পেশাজীবীদের যে স্বাধীনতা সেটাও কিছু কিছু ক্ষেত্রে রহিত হয়েছে। তবে আমি যদি ওভারঅল বলি, যেহেতু আমরা একটা ফ্যাসিস্ট রেজিম থেকে এসেছি এবং আমাদেরকে অবশ্যই এটা স্বীকার করে নিয়ে তারপরে আলাপ করা উচিত যে আমাদের প্রত্যেকটা খাত দুর্নীতিগ্রস্ত এবং সেই সাথে এই সিস্টেমটা ওয়ার্ক করে না। সেই দুর্নীতিও তো কমাতে পারেন নাই। আমরা দেখলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলল আগে ছিলাম 14 হয়ে গিয়েছি 13, আমরা এক ধাপ পিছিয়েছি। 0 হচ্ছে সবচেয়ে খারাপ, তারপরে 1 2 3 4 করে এই স্কেলটা হয়। সেক্ষেত্রে আমরা 14 ছিলাম মানে একটু ভালো ছিলাম, সেখান থেকে 13 হয়েছি। তাহলে দুর্নীতিও বাড়লো কেন? এই দুর্নীতি কি চাঁদাবাজি শুধু, নাকি এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি আছে? কখনোই এটা শুধু চাঁদাবাজি না। চাঁদাবাজি এটার একটা পার্ট এবং এটার একটা মানে লেসপেন্সার গোষ্ঠী চাঁদাবাজরা। কিন্তু এটা তো মানে চাঁদাবাজিকে আপনার দেখতে হবে ইনফর্মাল ইকোনমির জায়গা থেকে, ইনফর্মাল ট্যাক্সেশন এটা। এবং আমাদের দেশে যেই ধরনের প্রতিষ্ঠান, আমাদের দেশে তো কর্মসংস্থান নাই, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে তো আসলে আপহোল্ড করতে পারি না। তারা আমার মনোযোগের মূল কেন্দ্রবিন্দু না। আমার মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বড় ব্যবসায়ীরা। এবং এই যে নিয়োগগুলো হচ্ছে, ক্ষুদ্র ঋণদাতা ব্যক্তির কি ক্ষুদ্র ব্যবসার দিকে তাকানোর কথা ছিল না? আমি ওইটাই আসছি যে আপনি দেখছেন যে এখন যে নিয়োগ, আপনি দেখেন না যে মনোযোগ কোথায় থাকে একটা বড় পার্টির। যে কোনো পার্টির মনোযোগটা থাকে ব্যবসায়ী। বড় ব্যবসায়ীদেরকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সন্তুষ্ট থাকবে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তো আমাদের দেশের অর্থনীতির একটা বড় ভিত্তি কিন্তু তারা ধরে রেখেছে। এই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ইনফর্মাল ট্যাক্সেশন যেটা করা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল ওয়েতে করা হয়, এইটা হচ্ছে চাঁদাবাজি। কিন্তু আপনি দেখেন যে আমাদের দেশে আমলাতান্ত্রিক চাঁদাবাজি কি পরিমাণ। আমাদের দেশে তো একটা ব্যুরোক্রেটিক সোসাইটি, ব্যুরোক্রেটিক একটা স্টেট, এবং এই ব্যুরোক্রেট এবং দেখেন যে এই যে যিনি আনিস মনসুর ওনার আহসান মনসুর সাহেবকে, এই যে পুরো ঘটনাটা, এটার সাথে কি ব্যুরোক্রেটিক সিস্টেম জড়িত না? এবং তাদের যে চাওয়া পাওয়া তারা এটা পূরণ করতে পারছিলেন না, এই কারণেই তো তাকে সরায় ফেলতে হলো, তাই না? এখন তাহলে কি হবে? ওনাকে সরাই দিয়ে পথের কাটা ক্লিয়ার, এখন তারা আবার ওই পুরনো ব্যবস্থাতে ব্যাংকের যে এই ধরনের আমলাতান্ত্রিকতা থাকে এবং এখানে এক ধরনের আন্ডার দ্য টেবিল কিন্তু নেগোসিয়েশন থাকে, সেগুলো তারা আবার চালু করবেন। কিন্তু এই যে আমলাতান্ত্রিক একটা দেশের আমলাতান্ত্রিকতাকে অ্যাভয়েড করে তো আমরা এই বিষয়গুলোকে দেখতে পারি না। আপনারা বলেছিলেন আপনারা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন, এক ধরনের চাপের মধ্যে রাখবেন সরকারকে। তাহলে এই সব বিষয় নিয়ে আপনারা কেন আরো কণ্ঠ সজোর করছেন না?
কেন আপনারা জোরালো প্রতিবাদ করছেন? আমরা ছাড়া তো এখানে বিরোধী দল কেউ নাই, আর জামাত তো কোনো কথা বলবে না কখনো। কেন বলবে না? এটা তাদের ধাঁচের মধ্যেই নেই। এবং আপনি আজকেও দেখেন, মানে যেখানে আমরা বলছি যে কিন্তু আপনারা তো তাদের সঙ্গে তাদেরকে বৃহৎ দল, এটা নিয়ে আমার বিস্তর মন্তব্য আছে এবং আমি প্রত্যেকটা টকশোতে আসার আগে আমি বলেই নেই যে এটা নিয়ে আমার সেক্ষেত্রে মন্তব্য তাদের উপর কি তাহলে আপনাদের চাপ দেওয়া উচিত না? কেননা আপনারা তো তাদের ভোটার শেয়ার মনে হয় করেছেন। যে কাউকে চাপ দেওয়ার এনার্জি খরচ করাচ্ছে, নিজের পার্টির প্রতি মনোযোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমার পার্টিতে আসলে কিন্তু সেই ফাঁকে বাংলাদেশের ধরেন অনেক ভুল সিদ্ধান্ত যদি হয়, তাহলে ছায়া মন্ত্রিসভা কি করবে? আচ্ছা, আসছি, ওইটাতেই আসার চেষ্টা করছি। একটা ছায়া মন্ত্রিসভা বা ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ, এটা কিন্তু লিগ্যালাইজ কোনো পোস্ট না। এটা কি মানে আমাদের ইয়াতে নাই আর কি, মানে বিরোধী দল একজন চিফ হুইপ রাখে, রাখে, এটা একটা নর্মস, এটা একটা সৌন্দর্য, এটা একটা সম্মানজনক পোস্ট, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। আবার দেখা গেছে যে এই যে ছায়া মন্ত্রিসভা, এটাও কিন্তু কোনো কার্যকারিতা নাই। কিন্তু আমাদেরকে এইদিকে মুভ করা উচিত না যে একটা ছায়া মন্ত্রিসভা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় প্রধানমন্ত্রী, মানে যিনি আসলে প্রধানমন্ত্রীকে ট্যাকেল করবেন, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের মানে একটা সাংবিধানিক ফরম্যাটে আসা উচিত, বরঞ্চ এই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ, আমাদের পার্টি এইটা একটা ইনফর্মাল ওয়েতেও, যেহেতু আমরা একটা রেসপন্সিবল বিরোধী দলের ক্যারেক্টার হইতে চাই, এই কারণে আমরা এটা বলেছি এবং এটা আমরা করবো। ছায়া মন্ত্রিসভা তো কোথাও সাংবিধানিকভাবে থাকে না, এটা দলগুলি সাধারণত এটা তাদের গঠনতন্ত্রের মধ্যে দিয়ে অথবা তাদের সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৈরি করে থাকে। যেমন এখন যদি আপনারা ছায়া মন্ত্রিসভা তৈরি করেন, সেখানে আপনারা জামাতের মন্ত্রী নেবেন না, একসাথে ইলেকশন করেছেন। এটা ইনফরমালিও হয়, এটা ফরমালিও হয়, কিন্তু আপনার জন্য বেটার কোনটা? বাংলাদেশের জন্য ফরমাল যা কিছু করবেন তাই তো বেটার। ইনফরমালিটির একটা সমস্যা হচ্ছে আপনি কখনো চেক এন্ড ব্যালেন্স এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না। তাহলে আমাদের দরকার যেখানে অ্যাকাউন্টেবিলিটি, সেখানে তো আমি ইনফরমালিটির দিকে আগাইতে পারি না। এটা তো কনফ্লিক্ট অফ, মানে এটা হয় না, প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। কিন্তু আমি বলতেছি আমাদের কখনো ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সংসদে যখন যাবেন তাকে কি বলে ডাকা হবে? না, এইটা ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী, এই বিষয়টাকে আপনাকে সাংবিধানিকভাবে ডিল করতে হবে। এটা তো আপনার আমার বা আমাদের বিরোধী দল মিলে বসে এটা ঠিক করার ব্যাপার না। এটা করতে হবে যে সরকারি দলও তো একসময় বিরোধী দলে যেতে পারে, তাকেও তো তখন রেসপন্সিবল বিরোধী দল হতে হবে। আমার মূল প্রসঙ্গটা হচ্ছে যে একটা বিরোধী দলকে আমার সরকারি দল একরকম করে, কিন্তু বিরোধী দল কি করবে সেটার বিষয়ে কোনো নির্দেশনা নেই। আপনারা কেমন ছায়া মন্ত্রিসভার কথা ভেবেছিলেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো। মাসুদ কামাল, আপনার কি মনে হয়, এই যে এনসিপিকে আমরা আগের মতো জোরালো হতে দেখছি না, বরং ক্ষেত্র বিশেষে আমরা একটু নম্র আচরণ করতে দেখছি। তারা কিন্তু আগের মতো সেই চাপ দেবেন বা যে কথা আমাদেরকে বলেছিলেন যে ছায়া মন্ত্রিসভা তৈরি করবেন, এখনো কিন্তু সেই রকম কোনো প্রস্তুতি বা সেরকম কিছু দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে? ছায়া মন্ত্রিসভা এটা কি কেবল এনসিপি করবে নাকি তাদের জোট করবে সেটা আমরা জানি না আসলে। এটা তো কোনো ব্যাখ্যা নেই। ছায়া মন্ত্রিসভা তৈরি করা হবে কেবল এনসিপি করে, ইলেকশনের আগে তো বলে না, ইলেকশনের না, পর তা বলেছে। ইলেকশন আগে না বললেও পরেও করতে পারে, কোনো সমস্যা নেই। এটা যে কোনো সময় তারা সিদ্ধান্ত নিতে পারে। বাট আমার কথা হলো এটা কি এনসিপির একক সিদ্ধান্ত নাকি তাদের জোটের সিদ্ধান্ত? কারণ যদি একক সিদ্ধান্ত হয় তাহলে তাদের তো লোকই তো 6 জন, তাহলে এই বিভিন্ন এতগুলি মন্ত্রণালয়ের মধ্যে দিলে এক একজনের মানে কাঁধে তো 10-12 করে মন্ত্রণালয় পড়ে যাবে, তো এটা একটু ঝামেলা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হলো যে কথাটা এতক্ষণ যা আপনারা আলোচনা করলেন যে এটার এই কোনো আইনগত কোনো ভিত্তি থাকবে কি না। এখন আইনগত ভিত্তি থাকতে হলে তো এটা এনসিপির একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না, সেখানে তো সরকারের একটা সিদ্ধান্ত লাগবে, সরকারের একটা এই জিনিসটা মেনে নেওয়ার একটা মানসিকতা লাগবে। এখন যদি সরকার সেটাকে কোনো আইনগত ভিত্তি না দেয়, দেখেন একটা জিনিস হলো কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, ওখানে একটা ছায়া মন্ত্রিসভা ধরেন একজন লোক হলো, সে হলো কেমন ছায়া অর্থমন্ত্রী। এখন সে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কিছু কিছু অনিয়ম নিয়ে আলোচনা করতে চায়, তো সে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সেই তথ্যগুলি পাবে, যদি সে চায় পাবে। কিন্তু আমাদের এখানে কি সেটা সম্ভব? আমাদের এখানে দিবেই না, এটা এনডিএ ওই যে বললাম না, সব নন কোনো কথাই তো বলবে না। বলবে যে ভাই আমি এটা সম্বন্ধে জানতে চাই, কোনো আওয়াজই করবে না। তাহলে ওনাকে ছায়া বানিয়ে লাভ কি? এই ছায়া তো কার সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না। তো এটা একটু জটিলতা আছে। তবে এটা যদি আমার কথা হলো কি, যদি জবাবদিহিতা হয়, এটা তো আসলে এক ধরনের জবাবদিহিতার ব্যাপার। জবাবদিহিতা যে কোনো মাত্রায় যে কোনো ফর্মে হোক, সেটা আমার এটা পছন্দ আর কি। আমি মনে করি সবারই জবাবদিহিতা থাকা উচিত। আর যদি ওরা যদি জোটগতভাবে করে তাহলে এটা মনে হয় ইজি হবে। আর একটা কথা বলি আপনাকে, আমি এই যে এই সংস্কার প্রস্তাবটা ছিল যে আপনার প্রত্যেকটা যে সংসদীয় কমিটি হবে, সেই সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবে একজন বিরোধী দলীয় সংসদ সদস্য। এটা কিন্তু ভালো ছিল,
কিন্তু বিএনপি যে ওদের যে আপনার যে প্রস্তাবটা আর কি, সেটা হলো গিয়ে যে ওখানে সংসদের যে সংসদ সদস্যের যে সংখ্যা, তার যে আনুপাতিক হার, সেই আনুপাতিক হারে এই সংসদীয় কমিটিগুলোর সভাপতি বিরোধী দল অথবা সরকারি দল পাবে। তো এটা কিন্তু আসলে জবাবদিহিতাকে নিশ্চিত করবে না, কারণ সংসদীয় দলের সভাপতি যদি কমিটির সভাপতি বিরোধী দলে থাকলেও কি জবাবদিহিতা নিশ্চিত হয়? অবশ্যই করতো, অনেকটা করতো। কিভাবে? কারণ সংসদীয় যে দলগুলো কমিটিগুলো আছে, এই যখন কোনো বিল আসবে সেই বিল কিন্তু সংসদীয় কমিটির মাধ্যমে যাবে একটা। দ্বিতীয়ত হলো কিন্তু ওখানে তো সভাপতি একজন, সভাপতি একজন হোক, বাট উনি তো ভোকাল সবচেয়ে। সভাপতি তো একটা ভূমিকা রাখে, তাই না? একটা সভা, যেমন আমরা এখানে আমরা যতই ভালো বলি না বেশি কেন, আসন বিশিষ্ট দেখেন একটি সরকারি দলের বিরুদ্ধে সামান্তা এবং আমি যতই ভালো বলি না কেন, এই অনুষ্ঠানের নিয়ন্ত্রণ কিন্তু আপনি করতেছেন। আমি হয়তো একটা কিছু বলতে যাচ্ছি, আপনি আমার থেকে অভ্যাস দিলেন, আমার কিছুই করার নাই। কাজে সভাপতি কিছু একটা ভূমিকা আছে, বড় ভূমিকা আছে। তো এখন ওখানে কি হয় যে সংসদীয় কমিটির আরেকটা আছে, ক্ষমতা আছে। সে কিন্তু যে কোনো মন্ত্রণালয়ের কোনো একটা বিষয় নিয়ে তারা ওখানে প্রসঙ্গটা তুলতে পারে, নিজেরাই উঠাতে পারে, হ্যাঁ, তারা নিজেরাই জবাবদিহিতা দাবি করতে পারে, দাবি করতে পারে, চাইতে পারে। তো ওইখানে যদি আপনার সভাপতিরা বিরোধী দলের হয়, এটা আমি মনে করি জবাবদিহিতার জন্য ভালো। কিন্তু বিএনপির মতলব বোধহয় ওইদিকে না। বিএনপি চাচ্ছে যে না, তারা এখন মনে করেন 2/3, অতএব 2/3 মন্ত্রণালয়ের সভাপতিত্ব তারা করবে। আর মনে করেন নারী ও শিশু, তারপরে আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এগুলি হয়তো ওদেরকে দিবে আর কি, যেগুলি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, তাই না? সংস্কৃতি বিষয়ক দিবে কিনা যাই না, বলতে পারবো না। তো এটা আসলে ভালো হচ্ছে না। মানে আপনি যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, উচ্চ কক্ষ যেটা বলা হচ্ছিল, আমি কিন্তু ব্যক্তিগতভাবে উচ্চ কক্ষে পিআর পদ্ধতির পক্ষে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। পিআর মানে ডিরেক্ট পিআর, ভোটের পার্সেন্টেজে। হ্যাঁ, ভোটের পার্সেন্টেজে যেমন তাহলে উচ্চ কক্ষে 100টার মধ্যে 30টা 32টা পাবে হলো জোট, এই জোট পাবে 32টা। আর এখন পাবে কটা? এখন তো পাবে ধরেন আপনার 26টা অথবা 22টার মতো, 23টার মতো পাবে। তো আমি চাচ্ছিলাম যে ওটা হোক, বিয়ার হোক। এটা কেন? উচ্চ কক্ষের কাজটা কি? উচ্চ কক্ষ কি কোনো আইন চেঞ্জ করে ফেলাতে পারবে? উচ্চ কক্ষের কাজ মূলত পরীক্ষা নিরীক্ষা করে এক ধরনের জবাবদিহিতা, সংসদকে জবাবদিহি করতে বাধ্য করা। এই যে জবাবদিহিতাটা, এটা ইম্পর্টেন্ট। আমি আর কিছু বলছি না, কিন্তু ওনারা কি একটা বিল বাতিল করতে পারবে? পারবে না। একটা বিল মনে করেন নিম্ন কক্ষে গভর্নমেন্ট পাস করতে চায়, নিম্ন কক্ষে পাস হয়ে আসছে, উচ্চ কক্ষে সেটা ফেরত পাঠাতে পারে। কিন্তু ওরা যে বলে না আমরা এটাই করবো, তাহলে ওরা ওটা পাস করতে পারে। উচ্চ কক্ষে সেখানে কিছু আটকানোর কোনো ব্যাপার সেজন্য আপনি মনে করেন যে উচ্চ কক্ষে সরাসরি ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যদি উচ্চ কক্ষ তৈরি হতো, তাহলে উচ্চ কক্ষ আরো কার্যকর হতো, আমি মনে করি। আমরা এই পর্যায়ে আবারও চলমানে একটা ছোট্ট বিরতি নেব। একটু আগেই আমাকে তুলনা করা হয়েছে সংসদীয় কমিটির বিরোধী দলীয় চেয়ারম্যানদের মতো ক্ষমতাবান। আমার এইটুকুই ক্ষমতা আছে যে আমি ইচ্ছা মতো জায়গাতে বিরতি দিতে পারি বিজ্ঞাপনের জন্য, কিন্তু আপনারা বিশ্বাস করেন এই ক্ষমতাটা আমার নাই। আমাকে বলে দেয় কখন বিরতি নিতে হবে। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে, এবং চলমান আলোচনা ছিল বিগত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং এই সরকারের ভবিষ্যৎ নিয়ে। সামান্থা, আপনার কাছে আসি। আমরা শুনছিলাম যে মাসুদ কামাল বলছিলেন ডিরেক্ট পিআর হলে আপনারা আরও কিছু বেশি সিট পেতেন, কিন্তু যতগুলো আসন আপনারা পেয়েছেন, আপনারা কি মনে করেন যে এটা দিয়ে আপনারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন আগামী সংসদে? কেননা আপনারা কিছু কিছু ক্ষেত্রে তো জামাত ইসলামের সঙ্গে আপনাদের দ্বিমত রয়েছে, ফলে 6টি আসন নিয়ে কি আসলে আপনারা সেই রকম চাপ সৃষ্টি করতে পারবেন বলে মনে করেন? এটি হচ্ছে একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যে সিদ্ধান্তগুলি নিয়ে কিছু কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। সরকারের আলোচনা সমালোচনা তো হবেই তাদের সিদ্ধান্তে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটি বেশ সমালোচিত হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি সরাসরি ব্যবসায়ী, এবং আপনাদের পক্ষ থেকে আপনাদের একাধিক নেতা বলেছেন যে তিনি 89 কোটি টাকা ঋণ তিনি রিশিডিউল করেছেন, এবং এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি নিজেই তো আসলে ঋণ খেলাপি ছিলেন, তিনি ঋণ রিশিডিউল করে ঋণকে নিয়মিতকরণ করেছেন। এমন একজন ব্যক্তি যখন সবার ঋণের তদারকি করতে শুরু করবেন, বাংলাদেশের পুরো অর্থনীতির তদারকি করবেন, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিভাবে আসলে দূর হবে? আচ্ছা, প্রথমত যে আমাদের পার্টির যারা আপনারা নিয়মিত চেনেন দেখেন,
তাদের যে অন্তত তাদের পলিটিক্যাল ভিশন বা তাদের যে স্টেটমেন্ট, এগুলো তো আপনারা দেখেছেন, এবং আপনি দেখবেন না যে এটার মধ্যে কোনো ধরনের ধোঁয়াশাপূর্ণতা আছে, বা এরা যা মাঝে কথা মাঝে কন্ট্রাডিক্টরি হয়, দুইজন দুই রকম বলেন, মাঝে মাঝে হয়। এটা আপনি অন্তত কথার মানে স্পেসিং এবং তাদের যে ডেলিভারি এবং তাদের যে কনফিডেন্স এবং তারা যে আসলে পলিটিক্সটা সিরিয়াসলি করেন, এই গুডউইল, এটা সম্পর্কে কোনো সন্দেহ নাই। সো 6 জন এমপি, আমাদের কতজন এমপি, এইটা দিয়ে আসলে আমরা বিচলিত না। যতজনই ওখানে একজন থাকলেও, ওই যে শহীদ ওসমান হাদি বলেছিলেন না, যে একজন, আমি যদি একাও যাই। আপনারা তো বেশি সিট পাওয়ার জন্যই জামাতের সঙ্গে গিয়েছিলেন, কম সিটের পাওয়ার জন্য তো না। সেটা তো ব্যাখ্যা আছেই। এটার ব্যাপারে আমার মন্তব্য আমি বারবার বলেছি, আমি আগেও বলেছি যে প্রত্যেকটা টকশোতে আসার আগে আমি এটা বলে নিই যে এটা আমার পজিশন, যদি এটা মানে আপনারা অনএয়ার করতে পারেন তাহলে এটা আপনারা সবকিছু অনএয়ার করতে পারি, এটা আমি live। এটা বলেছি, আমার অনেকবার বলেছি, তো এটা আমি আর তো এখন তাহলে বলবো না, কারণ আপনি দুইটা বেশি সিট গুরুত্বপূর্ণ। চাইলেন কেন? একজন গেলেও যেহেতু হতো, এটা হতো, এটা তাহলে কেন অবশ্যই হতো। সিটের মীমাংসা করলেন? এখন কারণ আপনারা দেখেন বলেছেন যে এটা যে- আসন সমঝোতা, এটা আদর্শের সমঝোতা না। হ্যাঁ, অবশ্যই আদর্শের সমঝোতা না। এখন তাহলে দেখেন যে আসন যদি এখানে কম হলেও হয় শহীদ আমি ওসমান আসি হাদির তো, আদর্শে। আপনি ওই যে নতুন যে গভর্নর নিয়োগ হয়েছে ওই ব্যাপারেও তো কোশ্চেন করেছেন, আমাকে কয়েকটা জিনিস জবাব দিতে হবে, না হলে কমেন্টেই দেখবেন যে হ্যাঁ আপনি প্রশ্ন করছেন একটা, উত্তর দিচ্ছে আরেকটা, এরকম কমেন্ট দেখবেন। সো আমরা এটা চাই না। এখন একটা বিষয় দেখেন, গতকাল ছিল পিলখানা হত্যাকাণ্ড দিবস। এখন সেই বিষয়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে। জামাতের আমির বলেছেন পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা আজও খোলাসা হয়নি। এটা হচ্ছে মানে বিরোধী দলের একটা তো ক্যারেক্টার থাকে, তার তো একটা পজিশন লাগে এবং ক্লিয়ার পজিশন লাগে। এটা না হলে আপনি বিরোধী দল হিসেবে ফাংশন করবেন কিভাবে? এবং তার প্রস্তাবনা লাগে, অল্টারনেটিভ প্রস্তাবনা লাগে। যখন নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে, এটা তো পরিষ্কার। আপনি এটা নিয়ে দ্বিমত করতে পারেন, সেটা আপনার ভিউ, কিন্তু তার স্টেটমেন্ট তো ক্লিয়ার, ধোঁয়াশাপূর্ণ তো না। কি করতে হবে উনি অল্টারনেটিভ প্রস্তাবনা দিচ্ছেন। এখন বিরোধী দলের জন্য এই ধরনের ক্যারেক্টার থাকাটা খুব জরুরি। সো আমি মনে করি এনসিপি এখন বিরোধী দল, এটা আরও পরিষ্কার হবে সামনে। এখন আসেন যে মানে মনসুর সাহেবের পরিবর্তে যাকে মানে বসানো হলো, ওনার প্রথমত তো ব্যবসায়ী। এখন এইটা নিয়ে কথা বলতে গেলে বিএনপিপন্থী কিছু বুদ্ধিজীবী সাংবাদিকরা বলার চেষ্টা করেন আপনি ওনার ব্যবসায়ী পরিচয়টাকে কেন সামনে নিয়ে আসছেন। এটা ওনার একটা পরিচয়, উনি রিল খেলাপিও বটে। উনি পূর্ণ তফসিলীকরণ যতই করুক না কেন, ওনার প্রাথমিক পরিচয় এটাই। এখন যত ধরনের পলিটিক্যাল সিচুয়েশনের উপর এটা চাপানোর চেষ্টা করা হোক না কেন, গত 17 বছর ব্যবসায়ীরা কি অবস্থায় ছিল, একদম প্রথম টার্মে এসেই এক্সপেরিমেন্টালি একজন ব্যবসায়ীকে তো আসলে আপনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দিতে পারেন না। এটা তো যখন আপনি ভঙ্গুর দশা, যখন আপনার দরকার যে ভালো পারফরমেন্স করা অর্থনীতিতে, তখন তো আপনি একটা এক্সপেরিমেন্ট করতে পারেন না। বাংলাদেশে এই প্রথম একজন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদ না এমন একজন বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিলেন। সো এইটা তো আমি বিরোধী দল হিসেবে তো আমার লজিক্যাল সমালোচনা করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই রিস্কি মুভ হয়েছে। দ্বিতীয়ত উনি আগে যখন ঋণ খেলাপি ছিলেন সেটার ব্যাপারে তো আমরা তার কাছ থেকে এমন কোনো মন্তব্য পাইনি যেটা নিয়ে আসলে বাংলাদেশের সকল মানুষ কনভিন্স না আসলে ওনার ব্যাপারটা ঠিক এরকম হয়েছে। আর ঋণ খেলাপি বিষয়টা তো আসলে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে দেখে না। দেখেন এই যে ঋণ খেলাপি যারা হন তারা কিন্তু মানুষের টাকা বাহিরে পাচারের সাথেও সংযুক্ত থাকেন অনেক ক্ষেত্রে। এবং এখন কি ব্যাংক তার কাছ থেকে এই ঋণের টাকা ফেরত চাইতে পারবে? অবশ্যই এটা তো এখন আর পারবে না, এখন যেহেতু উনি পোস্টে চলে আসছেন, এখন এটা আর সম্ভব না। কিন্তু ওনার অন্যান্য ঋণ খেলাপিদের প্রতি তার স্পেশাল মনোযোগ বা এইটা অন্যরাও ব্যবহার করতে পারবেন যে আপনিও তো ছিলেন, তাহলে আমি কেন না, এটা খুব স্বাভাবিক, লজিক্যাল। সো ওনার এই প্যাচের মধ্যে আমাদের অর্থনীতিকে ফেলার কোনো প্রয়োজন ছিল না। আমার কাছে মনে হয় যে দেখেন, আমি একটা আগেও বলেছি যে খলিলুর রহমানকে যখন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন এবং বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন, আগেরও মানে 2001 সালেও ওনারা যাকে নিয়োগ দিয়েছিলেন মোর্শেদ খান, উনিও ছিলেন টেকনোক্র্যাট, এইবারও টেকনোক্র্যাট। বিএনপির কি অর্থমন্ত্রী বা মানে এই পররাষ্ট্রমন্ত্রী তৈরির ব্যাপারে কোনো ধরনের সদিচ্ছা নাই? না, সেরকম ব্যক্তিরা মনে হয় নির্বাচনে জিততে পারে না। সেরকম ব্যক্তিরা যদি নির্বাচনে জিততে না পারে তাহলে তো তার ইন্টারনাল ডেমোক্রেসি এবং তার যে ইন্টারনাল সিস্টেম এবং তার পার্টি ফাইন্যান্স এগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। মানে এটা তো আমাকে অবশ্যই বলতে পারে, একটা পার্টি পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারছে না, এটা তো সিরিয়াস দুর্বলতা। অর্থমন্ত্রীও কি পারে?
অনেকদিন ধরে পারে নাই, কিন্তু হ্যাঁ, অনেকদিন ওইভাবে ধরে পারে পারে নাই। নাই। এটা তাদের নির্ধারিত অর্থমন্ত্রী ছিল, আমরা জানতাম যে এবং আমাদের জাতীয়তাবাদী দল আসলে সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী আমাদের হবেন। যেটা সমস্যা হয় যে আমরা মানে পলিটিক্স স্পেশালাইজ লোক পলিটিক্স করে, এইটাকে আমরা মেনে নিতে পারছি না। আমরা জাতিগতভাবে এটার একটা দৈন্যতা তৈরি হয়েছে। যেমন ধরেন ভাই বলছিলেন না যে নারী ও শিশু মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এগুলো তো দুর্বল মন্ত্রণালয়। এই যে একটা ধারণা তৈরি হয়েছে আমাদের মধ্যে, কিন্তু একটা দেশের আপনি উন্নত কিনা বা সিভিলাইজড কিনা বা কতটুকু সভ্য, এটা আপনি পরিচয় মানে এটার পরিচয় কি হবে যে আপনার জুলাই নারী ও সনদে সাইন শিশুরা। করা, কারণ প্রফেসর ইউনূস বলেছেন জুলাই সনদে সাইন করার পরে সবাই সভ্য হলো। এখন এটা তো আসলে দেখতে হবে যে আপনার সংস্কৃতি কেমন, আপনার এখানে স্বাভাবিক সচ্ছলতা কেমন, সহাবস্থান কেমন, মতাদর্শের সহাবস্থান কেমন, নারী ও শিশুদের নিরাপত্তা কেমন, এগুলো হচ্ছে আপনার সিভিলিটির কোশ্চেন। আমরা সেই মন্ত্রণালয়গুলোকে বলি দুর্বল মন্ত্রণালয়। আমাদের চোখ থাকে সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, স্বরাষ্ট্র নিতেও চায় সবাই মানে এগুলো। যে মন্ত্রণালয়ের টাকা পয়সা কম, So, পরিধি একটু এখন কম, তারা এখানে দুর্বল। আমি একটা গুরুত্বপূর্ণ আর জিনিস টাকা বলি। পয়সা বেশি থাকলে হ্যাঁ, মন্ত্রণালয় সবল। শুধুমাত্র টাকা পয়সা না, পাওয়ারের একটা ব্যাপার আছে এখানে। টাকা পয়সার টাকা সাথে বেশি সাথে মানে তো power বেশি। পাওয়ার বেশি এবং একটা অথবা power বেশি মানে টাকা ধরেন বেশি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি কোনোভাবে দলের বিপক্ষে অবস্থান নেন এবং যদি মনে করেন দলকে আমি এইদিকে নিয়ে যাব, উনি একদিনের মধ্যে এটা ঘোরাতে পারবেন, কারণ উনি মিডিয়া ফেস করছেন প্রতিনিয়ত, এবং উনি এমন সব চুক্তি করতে পারবেন যেটা হয়তো দল জানেও না। এই ধরনের পাওয়ারেরও ব্যাপার থাকে, মানে এটা শুধু নট অ্যাবাউট মানি। একজন আমি আরেকটা জিনিস পররাষ্ট্রমন্ত্রী বলি, চাইলে বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিতে বৈশ্বিক পারে, সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। দিতে পারে। আরেকটা জিনিস আমি একটু শেষ করি, মনসুর সাহেবকে এই যে, এটা আমি কালকেও বলেছি, মনসুর সাহেবকে এই অপসারণের মধ্য দিয়ে আমরা যে ভালো মানুষ এবং যে ক্যাপাবল মানুষ ভালো জায়গায় বসবে এবং তারা কাজ করবে, এই বিষয়টাকে আমরা কঠিন করে ফেললাম। কারণ আমরা চাই যে যারা ক্যাপাবল, যারা দক্ষ, তারা যাতে নিরাপদে এখানে বাংলাদেশের সরকারে ফাংশন করতে পারে এবং তারা যাতে আগ্রহী হয় পলিটিক্সে, বিভিন্ন প্রতিষ্ঠান চালানোতে। এই জিনিসটা আমরা পিছিয়ে দিলাম, এটা একটা দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে। মাসুদ কামাল, আপনার কি মনে হয়? সামান্তা বেশ কয়েকটি মন্তব্য করেছেন। একটি হচ্ছে যে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী তৈরি করতে পারছে না, এটা বলেছেন। এটাও বলেছেন যে শিক্ষিত লোকদের রাজনীতির সুযোগ সংকুচিত হয়েছে। এটাও বলেছেন যে যেভাবে আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা সঠিক হয় নাই, এবং সমালোচনা করেছে যে গভর্নর যিনি, তিনি আসলে সরাসরি অর্থনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি নন, এবং তার কিছু পুরনো যে ব্যবসার ইতিহাস আরেকটা সেটাও। লাইন বলবো? হ্যাঁ, বলেন। একটা লাইন। হ্যাঁ, এটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন টেকনোক্র্যাট হিসেবে কোনো মন্ত্রণালয় পায় এবং সেখানে যখন বৈদেশিক চুক্তির বিষয় থাকে, আর যখন তিনি দলের মধ্যে অ্যাকাউন্টেবল হন না, তখন তার ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেতে পারে চুক্তির ক্ষেত্রে। সম্ভাবনা থাকে। তাহলে কি টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া ঠিক না? কিছু কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমি কিছু বলবো, কিছু বাংলাদেশের মন্ত্রণালয়ের ক্ষেত্রে ঠিক এটা। না। মাসুদ কামাল, আমি জানতে চাইছিলাম যে এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন? কেননা আমরা আসলে যে পত্রিকায় পড়েছি যে আহসান মনসুর জানতে পেরেছেন গণমাধ্যমের ভেতর দিয়ে যে তিনি অপসারিত হচ্ছেন, তিনি কিন্তু কাউকে দিয়ে অবহিত হন নাই যে তাকে অপসারণ করা। আমি আপনাকে একটা একটা করে বলি। প্রথমত পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কথাটা সামান্তা বললেন, এর সঙ্গে আমি এইভাবে একমত না। মানে বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী করার মতো লোক নাই, এটা আমি মনে করি না। অবশ্যই আছে, থাকবে না কেন। বাট বিএনপি যে করে নাই, বিএনপি যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করছে, এটা আমি মনে করি এই সরকারের প্রথম দুর্বলতা। প্রথম যে দুর্বলতাটা তারা প্রকাশিত হয়েছে, এটা হলো খলিলুর রহমানের মতো একজন লোককে, বিতর্কিত লোককে এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা, এটা বিএনপি একটা ব্লান্ডার আমি বলবো। এবং এর ভুলের মাসুল তাদেরকে অনেক দিন পর্যন্ত দিতে হবে। এবং এটা তারা কেন করেছে, কোনো ব্যাখ্যা তারা এ পর্যন্ত দিতে পারে নাই। ব্যাখ্যাহীন যে কোনো কাজ, ব্যাখ্যাহীন যে কোনো প্রশ্ন মানুষের মধ্যে সন্দেহের জন্ম দেয়, এবং এই সন্দেহগুলো এক ধরনের পারসেপশন তৈরি করে সাধারণ মানুষের মধ্যে। এই পাবলিক পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায় পরবর্তী সময়ে। এটাকে কোনোভাবে জাস্টিফাই বিএনপি করতে পারবে না, এখন পর্যন্ত করতে পারে নাই। তাদের কাছে কোনো জাস্টিফিকেশন থাকতে পারে, কিন্তু তারা প্রকাশ করার পর্যন্ত সাহস পাচ্ছে না। এটা বিএনপির একটা দুর্বলতা, এটা এক নম্বর। কিন্তু এটা নাই, এটা আমি মনে করি না, অবশ্যই আছে। দ্বিতীয় যে কথা সে বললেন যে কোনটা, মনসুর সাহেবের কথা। মনসুর সাহেবের, তার মাঝখানে আরেকটা পয়েন্ট ছিল, ওটা ভুলে গেছি, মনে হলে পরে বললেন। আর মনসুর সাহেবের যে ঘটনাটা বলছেন, এটা আমি কাউকে বলেছি, ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেতে পারে যদি কেউ টেকনোক্র্যাট মন্ত্রী হয়, এবং এটা সবসময় সত্য না।
বরঞ্চ এই ক্ষেত্রে আমি মনে দলের করি কাছে তার জবাবদিহিতা থাকে না, কারণ জবাব দিয়ে উনি তো থাকবে না দল কেন? করেন নাই। যদি টেকনিক্যাল মন্ত্রী হন, উনি তো ক্যাবিনেট মিটিংয়ে বসেন, উনি তো প্রাইম মিনিস্টারের কাছে জবাব দিতে করেন তো। এবং আমি যেটা মনে করি সেটা হলো আপনি থার্ড ইস্যুটা বলি, এটাও একটা আমি মনে করি খুব একটা মন্দ উদাহরণ তৈরি হয়েছে আহসান এস মনসুরেরটা। এটা হলো কি, আমি ইউনূস সরকারের যত সমালোচনা করি, ওনার যে দুই একটা খাতের সাফল্য আমি দেখব, সেই দুই একটা খাতের সাফল্যের মধ্যে একটা হলো ব্যাংকিং সেক্টর। আহসান এস মনসুর দুই একটা ঘটনা ছাড়া, মানে ওই যে 5টা ব্যাংকে মার্চ করা, অমুক করা, তমুক করা, এইগুলি ছাড়া এখানে এর মাধ্যমে সে সাধারণ গ্রাহকদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছেন, ওইটুকুকে বাদ রাখলে ব্যাংকিং সেক্টরকে আহসান এস মনসুরে যেভাবে হ্যান্ডেল করেছেন, এটা অকল্পনীয় ছিল আমার কাছে। এটা যে আলটিমেটলি ঘুরে দাঁড়ানো সম্ভব, এটা উনি করে দেখিয়েছেন। এটা আনপ্যারালাল। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি যে ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন এবং যোগ্য গভর্নর খুব কম আসছে। ওনারও কিন্তু দোষ আছে, ওনারও কিন্তু ভুল আছে। মানুষ তার যন্ত্রণা, সব ভুল হবে না, তার কিছু ভুল থাকবে, কিন্তু তারপরে উনি যে কাজটা করছে এটা আমি মনে করি অসাধারণ কাজ উনি করতে পারছেন। এরকম একটা যোগ্য লোককে যদি বরং রেখে দিতেন, সেটা বরং ভালো করতেন। কিন্তু এই গভর্নমেন্ট করলো কে, রাখলো কারে? রাখলো হলো খলিলুর রহমানকে, রাখলো হলো আশিক চৌধুরীকে। আশিক চৌধুরী কিন্তু বিদায় এখনো আছেন, এবং আশিক চৌধুরী থাকবেন, আর অনেকদিন থাকবেন। ওই বন্দর না দেওয়ার পর্যন্ত উনি থাকবেন, টেনশন করেন না, উনি এখনো আছেন। তো যেটা ভালো, যেটা তাকে রাখা উচিত ছিল। তো উনি ভালোটাকে বাদ দিয়ে মন্দগুলিকে ধরে ধরে রাখতেছেন ওনারা। এই উদাহরণটা আমাদের কাছে বোধগম্য নয় এখন পর্যন্ত। আমি তো বুঝিই না যে হোয়াই আশিক চৌধুরী, হোয়াই খলিলুর রহমান, অ্যান্ড হোয়াই নট আহসান এস মনসুর। আহসান এস মনসুর ভালো করছিলেন, ভালো ধন্যবাদ করছিলেন। মাহমুদ কামাল। আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো চলমান নিয়ে। হোয়াই অ্যান্ড হোয়াই নট, এটা অনেকটা শেক্সপিয়ারের কবিতার মতো হয়ে গেল। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন অবশ্য বিজ্ঞাপন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিরতি শেষ হয়েছে, ফিরে এসেছি চলমানে। সামান্তা শারমিন, আপনার কাছে আসি। আমরা এই পর্যায়ে অল্প সময় পাবো, আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির ভবিষ্যৎ পরিকল্পনা কি? কেননা আপনারা কোন জায়গাতে চাপ অনুভব করছেন, অথবা কোন জায়গাতে আপনারা এক ধরনের স্বস্তি অনুভব করছেন? নির্বাচনের পরে আপনাদের দলের ভবিষ্যতের যাত্রা কেমন হবে? কেননা আপনাদের আসন কম, দলকে সংগঠিত করতে হবে। কিছু নারী বেরিয়ে গিয়েছেন আপনাদের দল থেকে, একটা অংশ এই ঐক্যকে সহজভাবে নেন নাই, এবং আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্ষেত্রে বিরোধী দলের উপরে যে ধরনের চাপ আসার কথা, সেগুলি তো আসবে একটা পর্যায়ে গিয়ে। আপনারা তাহলে কি ভাবছেন? এই যে প্রফেসর ইউনূস আপনাদের ব্যাপারে রেগুলারই তিনি বলতেন, অত্যন্ত উচ্চাসা পোষণ করতেন, কিন্তু আপনাদের কি এটাও মনে হয় যে তিনি আপনাদের প্রতিও যে ধরনের দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা করেন নাই? মানে দায়িত্ব পালন কেউই করে নাই, মানে এটা আমার যেমন চাকরি সৃষ্টি করা উচিত ছিল, চাকরি তো সৃষ্টি হয় নাই, তরুণরা কিন্তু ইন্টারভিউ দিতে পারে। মানে কর্মসংস্থান তো আসলে খুবই খারাপ অবস্থা। এবং সবসময় দেখবেন যে বাংলাদেশে এই ভূখণ্ডে যখনই কোনো আন্দোলন হয়, সেটার সাথে কোনো না কোনো মাত্রায় কর্মসংস্থান যুক্ত থাকে। কখনো কখনো এটা মেইন ইস্যু হয়, কখনো কখনো এটা পরোক্ষ ইস্যু, কিন্তু খুবই ক্লোজলি রিলেটেড ইস্যু হয়। সো এইবারও তাই, কিন্তু আপনারা যেন তাই বাংলাদেশে কর্মসংস্থান ব্যাপারটাকে এনসিপির উপরে চাপ কি বলে আপনারা মনে করেন? যে এনসিপি আমার কাছে মনে হয় যে সংগঠনের কোনো বিকল্প নাই। মানে এই যে এরকম একটা দলের আসলে বাংলাদেশের প্রয়োজন আছে একটা, এবং তার আইডিওলজি এবং তার দিক নির্দেশনা, গোল, সেট অফ গোলস, এটা আমি মনে করি যে অনেকের কাছে এখনো পরিষ্কার না। সেগুলো পরিষ্কার করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। একই সাথে বিরোধী দলের সকল নিষ্পেষণ দেখবেন এনসিপির উপরেই আসবে, এটা অন্য কোনো দিকে যাবে না। এনসিপির নেতারা, এবং আব্দুল হান্নান মাসুদ এমপি হয়ে আসার পরও তার উপর 2বার হামলা হয়েছে, তার নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, কালকেও হামলা হয়েছে, সারা দিন ব্যাপী। সো এই যে ঘটনাগুলো, মানে এটা আমরা কতজন এমপি দিয়ে আমরা এলাকায় নিরাপদ থাকছি, ব্যাপারটা এরকম না। আমাদের নেতাকর্মী এবং যারা সিনিয়র নেতারা আছেন, তাদের জীবনের সংখ্যা রয়েছে, এবং এইটাকে ডিল করে, এটাকে সাথে নিয়ে, এবং সবচেয়ে বেশি মনে রাখতে আমাদের হবে সেটা হচ্ছে কারা হামলা করছে। পত্রিকায় তো আসছে দুর্বৃত্তকারীরা, কিন্তু আমরা তো এলাকা ভিত্তিক এদের পরিচয় জানি, বড় দলের সাথে কানেক্টেড, মানে বিএনপির সাথে কানেক্টেড, তারা হামলা করছে। এবং আপনি তো এও জানেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনা। কালকেও নারায়ণগঞ্জ, পরশুদিন নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটা কারখানা
10 লাখ টাকা এককালীন দাবি করেছিল, মাসিক 1 লাখ টাকা চাঁদা দাবি করেছিল, না দেওয়াতে তার মানে ভাঙচুর এখন করা আইন হয়েছে। শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তার অভাবকে আপনার একটা চাপ মনে করছেন। আর কি ধরনের চাপ থাকতে এইটা পারে? শুধু আমি একটা কথা বলি যে আমরা পলিটিক্স করতে আসছি, আমাদের নিরাপত্তা একটা বিষয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের দেশের মানুষের নিরাপত্তা। আমরা অবশ্যই বিরোধী দল হিসেবে একটা নিরাপত্তা এক্সপেক্ট করি, কিন্তু বাংলাদেশের মানুষ যেখানে নিয়মিত ধর্ষিত হয়, নিয়মিত ট্রাক চাপায় মারা যায়, নিয়মিত কারো দ্বারা হামলা হুমকির শিকার হয়, সেইখানে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কথা বলা, সেই সাথে বিরোধী দলের একটা যৌক্তিক নিরাপত্তা নিশ্চিত করা, এইটা মানুষ হিসেবে আমরা চাই। আরেকটা, এটা কিন্তু হুমকির মুখে আছে। আর আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই পার্টিটাকে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল জায়গায়, সবচাইতে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের জায়গায় নিয়ে যাওয়ার স্ট্রাগলটা করতে হবে। আমি মনে করি যে 11 মাসে 6 জন এমপি, আমি মনে করি এটা বেশি হতে পারতো যদি আমরা জোট না করতাম, কিন্তু তারপরও আমি মনে করি যে এই 6 জনকে সাথে নিয়ে, এই 6 জনকে আমরা যদি তারা যদি তাদের দায়িত্বটা পালন করেন সংসদে, আমাদের জায়গা অনেক পরিষ্কার হয়ে যাবে। মাসুদ কামাল, আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাই। আমরা আজকে শিরোনাম দিয়েছিলাম কি ছিল স্যারের মনে। আপনি বলেন আপনার মনে এই মুহূর্তে কি কাজ করছে, আপনি ভবিষ্যতের 6 মাসকে কিভাবে দেখছেন? কেননা আমরা শুনেছি যে এই 6 মাস জাতীয়তাবাদী দল ব্যবহার করবে তাদের যে 180 দিনের পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করার জন্য। মানে আগামী 6 মাস আমার কাছে যেটা মনে হয় যে আসলে বিএনপির জন্য একটা মানে খুব অগ্নি পরীক্ষার সময় আর কি। বিএনপি কিভাবে এই 6 মাসকে চালাবে, কিভাবে মানে যিনি স্টিয়ারিং নিয়ে বসে আছেন তিনি কি করবেন, এর অনেক কিছু কিন্তু নির্ভর করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে হান্নান মাসুদের উপর আক্রমণটা হলো, হামলাটা হলো, এই হামলা কিন্তু বিএনপির লোকজন করছে, এটা তো সবাই জানে, এখন পত্রপত্রিকা পড়েছি। এটা যদি বিএনপি বিচার করতে না পারে, পরে কী হবে জানেন? পরে যেটা হবে, আওয়ামী লীগের লোকজন হামলা করবে, নাম হবে বিএনপির, এবং ওই দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপি কিন্তু এই ভুলটা যদি করে একবার, তাহলে কিন্তু বিএনপি ধরা খাবে। আগামী 6 মাস পরে বিএনপি আপনার পাবেন না। বিএনপি অনেকে বলে না, অনেকে ইলেকশন আগে বলছিল যে বিএনপি কয়দিন দেশ চালাতে পারবে, এই প্রসঙ্গটা কিন্তু উঠবে খুব শিগগিরই। তবে আমি এখনও আশাবাদী এই কারণে যে বিএনপির যে মূল লিডার তারেক রহমান, উনি ব্যতিক্রমী আচার আচরণ কথাবার্তা বলছেন, এটা মানে আমার কাছে আশাব্যঞ্জক। আমি এটা ভালো। এটা যদি ওনার দলের লোকরা ওনাকে ফলো করে, অথবা উনি যদি ওনার দলের লোককে এটা দেখে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি আশাবাদী কিছু একটা হবে। কিন্তু খুব বেশি একটা তার দলের লোক অনুসরণ করবে এটা আমার কাছে মনে হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, উনি কিন্তু বলেছেন যে আমি সরকারি গাড়ি নেব না, আমার গাড়ির তেল এবং ড্রাইভারের খরচ আমি চালাবো, বলেছেন তো। বৈধ আয়ের যদি আমি হিসাব ধরি, তো উনি কি ওনার অন্য অন্য মন্ত্রীদের তুলনায় বেশি ধনী? না, মনে হয় না, কারণ উনি যে হিসাব দিয়েছেন, আমি যদি ওটাকে সত্য মনে করি, তো উনি তো ওনাদের যে বেশি ধনী না। তো বেশি ধনী না হওয়া সত্ত্বেও উনি যদি এটা বলার সাহস রাখেন, কই ওনার কথা বলা বর্তমান তো একজন মন্ত্রীকে দেখলাম বলতে, আর তো কেউ বললো না, আর তো কেউ বললো না, সবাই বলতে পারতো, কিন্তু কি আসে যায়, তাদের এত টাকা। তো উনি কি এই মন্ত্রী না হলে গাড়ি চড়তেন না? চড়তেন তো, নিজের টাকা দিয়েই চড়তেন। তো উনি ওনার গাড়িটিকে ফেলাই দিবেন? এখন উনি মন্ত্রী হয়েছেন, ওনার আগের গাড়িটি কী করবেন? ফেলাই দিবেন? ফেলাই দিবেন না, ওটাও বাসায় থাকবে, এটাও থাকবে। তো দরকারটা কি ছিল? যে মন্ত্রী আছে, মন্ত্রী হবে কেন যদি মন্ত্রীর গাড়ি, এই তো চাপরাশি, আমদানি, ড্রাইভার, পাঁচজন। আপনি আমাকে বললেন, তাহলে প্রধানমন্ত্রী হবেন কেন? ওনার জন্য যেটা আমরা, উনি যদি, আমার কথা হলো কি, উনি আমাকে ফলো করুক এটা আমি চাই না। এই মন্ত্রীরা তো তাদের প্রধানমন্ত্রীকে ফলো করবে, এইটাও যে করার দরকার, এই বোধটুকু তো ওদের মধ্যে নাই। আর যদি থাকেও, সেটা তারা প্রকাশ করতে সাহস পায়, মানে এদের আত্মাটা এতই ছোট যে ওইটুকু যে ত্যাগ করবে, এই ত্যাগ করার সাহস পায় না। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ সামান্তা শারমিন। আজকে আমরা নিরুত্তাপ কিন্তু অত্যন্ত গঠনমূলক। আপনি মনে বোর্ড হয়ে গেছেন? না, আমি বোর্ড হইনি, আমি বরং আনন্দিত হয়েছি, কারণ আলোচনায় যদি যুক্তি থাকে সেটা আমি পছন্দ করি বেশি। অন্যরা কে কি করে কিংবা কোথায় কে কমেন্ট করলো, ওইটা নিয়ে আমি মাথা ঘামাই না। এই কারণে ঘামাই না যে আসলে আমাদের মূল কাজ হচ্ছে কথা চালু রাখা। যদি আমরা কথা বলতে পারি, আমরা যদি যুক্তি, তর্ক এবং আমাদের যা কিছু জানা, সেই জানার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সিদ্ধান্তে ভুলের পরিমাণ কমে আসে। সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে, কিন্তু সেই ভুল সংশোধন করার সুযোগ থাকে, এবং সেই সংশোধনের সুযোগ তৈরি হয় যত বেশি কথা এবং যত বেশি আলোচনা, যত বেশি মতের পার্থক্য এবং
মতের অমিলকে মিটিয়ে ফেলার জন্য দুই পক্ষের মধ্যে সমঝোতা, এই সব কিছু দিয়ে আশা করছি চলমান দেখবেন। আগামী সপ্তাহে আবারও হাজির হব আশা করছি রোববারে। এই সপ্তাহের শেষ সময়টুকু ভালো কাটান, শুক্র শনি ভালো কাটুক আপনাদের জীবনে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।